দাদি তোমার কি হয়? একটু মিউট করো, কার আওয়াজ হচ্ছে একটু মিউট করো। আচ্ছা, তাহলে এটা একটা ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া না? জি স্যার। ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া যে আমরা জানি যে অ্যালকাইল মূলক, মানে এখানে যে মিথাইল মূলকটা আছে, এই মিথাইল মূলকটা হচ্ছে বেনজিন বলয়ে গিয়ে প্রতিস্থাপন করে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে। বাট এখন এখানে একটা ওএইচ গ্রুপ আছে, ওএইচ গ্রুপ মানে হচ্ছে ফেনলিক গ্রুপ, এটা অ্যারোমেটিক একটা রিং এর মধ্যে ওএইচ গ্রুপ আছে। তাহলে এই ওএইচ গ্রুপটা কি রিপ্রেজেন্ট করে? এটা হচ্ছে অর্থ এবং প্যারা অবস্থায় নেগেটিভ চার্জ উৎপন্ন করে। তাহলে মিথাইল গ্রুপটা কোথায় কোথায় যুক্ত হবে? একবার অর্থতে একবার প্যারাতে। তার মানে OH অর্থতে মিথাইল গ্রুপ একবার সংযুক্ত হবে, আরেকবার কোথায় সংযুক্ত হবে? প্যারাতে। বুঝতে পারছো সবাই? স্যার আবার বলেন। বললাম যে যেহেতু এই যে মিথাইল গ্রুপটা, মানে এটা একটা ফিডেলক্রাফট অ্যালকাইলেশন, আমরা নরমালি জানি কি ফিডেলক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া কি হয়? বেনজিনের মধ্যে যদি আমি মিথাইল ক্লোরাইড দেই ইন প্রেজেন্স অফ ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে কি হয়? মিথাইল গ্রুপটা যে বেনজিন থেকে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে, তাই না? তো যে হাইড্রোজেনটাকে এখান থেকে প্রতিস্থাপন করলো, সেই যে এখানে একটা হাইড্রোজেন আছে ধরো, এই হাইড্রোজেনটার সাথে ক্লোরিনটা মিলে, এই ক্লোরিনটা মিলে বানাবে হাইড্রোজেন ক্লোরাইড। বাট এখন কি এটা কি বেনজিন না ফেনল? বেনজিন। এই যে এটা তো ফেনল। তো এখানে ওএইচ গ্রুপ থাকার কারণে ওএইচ গ্রুপ গুলো বেনজিন বলে অর্থ অবস্থান, এই প্যারা অবস্থান এবং অর্থ অবস্থানে নেগেটিভ চার্জ উৎপন্ন করে। আমি দেখাইছি না আগের ক্লাসে? কি ভুলে গেছো? জি স্যার দেখাইছেন। তাহলে এখন এই মিথাইল গ্রুপটা কি এই অর্থ অবস্থানে একবার যে একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে মিথাইল বসলো, আরেকটা ফেনলের প্যারা অবস্থানে বসবে। এখন বলবো স্যার আরেকটা অর্থ অবস্থান তো আছে, তার মানে আরেকটা এরকম হবে, তাই না? কিন্তু কথা হচ্ছে স্যার এই 3 নাম্বারটা আর 1 নাম্বারটা কিন্তু একই জিনিস, তাই না? তাই আমরা ওই একই জিনিস দুইবার লিখবো না। এখন এই যে কার্বনটা এখানে যে একটা মিথাইল গ্রুপ এসে বসলো, সেই জায়গার হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করছে, তাহলে ওই হাইড্রোজেন আর ক্লোরিন মিলে বানাবে HCl। ঠিক আছে, বুঝতে পারছো সবাই? তাহলে আমি যদি এখন সিমিলারলি এর মধ্যে ক্লোরিনেশন করি ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, সরি ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড না, আয়রনের উপস্থিতিতে, আয়রন হচ্ছে এখানে ক্যাটালিস্ট, তাহলে সিমিলার ঘটনা ঘটবে। এটা হচ্ছে ফিডেলক্রাফট অ্যালকাইলেশন ছিল আগেরটা, আর এটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার নাম হলো ক্লোরিনেশন। তাই কি বুঝতেছি সবাই? জি স্যার। তাহলে এখন কি হবে? একটা করে ক্লোরিন যে যে অর্থ অবস্থানে বসবে, আর একটা ক্লোরিন কোথায় বসবে? প্যারাতে। প্যারাতে, রাইট। আর Cl2 এর একটা ক্লোরিন যদি এই জায়গায় বসে, তাহলে আরেকটা ক্লোরিন থাকে, ওই আরেকটা ক্লোরিন হচ্ছে হাইড্রোজেনের সাথে মিলে হাইড্রোজেন ক্লোরাইড বানায়। তা আমি যদি এখন ধরো এর মধ্যে অ্যাসাইলেশন করি CH3COCl ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে অ্যাসাইলেশনের এই কার্বনটা প্লাস, এটা আমি দেখাইছি অলরেডি তোমাদেরকে। তাহলে এখন আমি লিখতে পারি এখান থেকে OH COCH3 একবার অর্থতে জোড়া লাগলো, আরেকবার প্যারাতে জোড়া লাগলো। দেখো জিনিস কিন্তু কঠিন না, জাস্ট একটু ধরতে পারলেই হয়। ওকে, আচ্ছা। তো এখন আমি যদি এর মধ্যে নাইট্রাস অ্যাসিড দিই, নাইট্রাস অ্যাসিড মানে HNO2, HNO2 কে আমি লিখতে পারি HONO। ওর Hটা হচ্ছে প্লাস, HOটা হচ্ছে মাইনাস, আর NOটা হচ্ছে প্লাস। তাহলে এটা যেহেতু একটা ইলেকট্রোফাইল, তাহলে সিমিলারলি এটা হচ্ছে অ্যালকোহলের একবার যে বসবে হচ্ছে অর্থ অবস্থানে, আরেকবার প্যারা অবস্থানে, রাইট?
তাহলে যেই যেই কার্বন থেকে যে নাইট্রোসো গ্রুপটা ঢুকছে এই কার্বনের হাইড্রোজেন গুলো আর হাইড্রোক্সিল মিলিয়ে বানাবে পানি। ঠিক আছে? স্যার এটা নাইট্রেশন করার সময় স্যার এটা কি তাপ লাগবে না? এটা নাইট্রেশন না, এটা হচ্ছে নাইট্রোসো গ্রুপ যুক্ত করা। ঠিক আছে? নাইট্রেশন আর নাইট্রোসো গ্রুপ যুক্ত করা আলাদা দুইটা জিনিস। হ্যাঁ, আচ্ছা এখন আসলে আমরা নাইট্রেশন দেখব। সাপোজ দ্যাট নাইট্রেশন করব হচ্ছে আমরা স্যার আগের একটা এই তুলি নাই। তুলতে পারবা তো? স্যার পরে একটু ভিডিও দেখে তোলা বাকি। তুলো। এখন ধরো যেটা ফেনল, এর মধ্যে আমি নাইট্রেশন করব। নাইট্রেশন করলে কি করতে হয়? নাইট্রিক অ্যাসিড দিতে হয় ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড হচ্ছে এখানে প্রভাবক হিসেবে কাজ করে। তাহলে একটা করে নাইট্রো গ্রুপ কোথায় যুক্ত হবে? একবার অর্থতে, আরেকবার প্যারাতে, আর সাথে উৎপন্ন হবে পানি। এখন আমরা যেটা দেখবো ব্রোমিনেশন, দুইটা ডিফারেন্ট কাইন্ড অফ ব্রোমিনেশন। আমি ব্রোমিন দিব ইন প্রেজেন্স অফ কার্বন ডাইসালফাইড, আরেকবার ব্রোমিনেশন করব ইন প্রেজেন্স অফ ওয়াটার। কার্বন ডাইসালফাইড হচ্ছে এখানে একটা নন পোলার সলভেন্ট। ঠিক আছে? আর পানি হচ্ছে পোলার সলভেন্ট। তো নরমালি যদি আমি এখানে ব্রোমিনেশন করি, তাহলে ব্রোমিনেশন করলে কি হওয়ার কথা ছিল? যে OH অর্থতে একটা ব্রোমিন, আরেকটার প্যারাতে একটা ব্রোমিন জোড়া লাগার কথা, তাই না? হুম হুম। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার আমি কি বলছি বুঝছো? যদি নরমালি ব্রোমিনেশন হতো তাহলে তো একটার অর্থতে ব্রোমিন যাইতো, আরেকটার কই যেত? প্যারাতে। প্যারাতে। বাট এখানে ব্রোমিনেশনটা দুটো ডিফারেন্ট কন্ডিশনে করছে, একটা পোলার দ্রাবকের উপস্থিতিতে আর একটা নন পোলার দ্রাবকের উপস্থিতিতে। তো মনে রাখতে হবে যে পোলার দ্রাবকের উপস্থিতিতে ব্রোমিনেশন বিক্রিয়া হচ্ছে খুবই খুবই ফাস্ট ঘটে, মানে এত ফাস্ট যে একই সাথে অর্থ অবস্থানে ব্রোমিন ঢুকবে একই যৌগের, প্যারাতে ব্রোমিন ঢুকবে, আরেকটা অর্থ অবস্থানে ব্রোমিন ঢুকবে। এটা পোলার দ্রাবকের উপস্থিতিতে করে। এখন তুমি যদি এখানে একটা দ্রাবক আছে নন পোলার দ্রাবকের উপস্থিতিতে ব্রোমিনেশন করো, তাহলে আলটিমেটলি বিক্রিয়াতে যেটা হবে একাধিক, মানে একই সাথে সব কয়টা অর্থপেরা অবস্থানে ব্রোমিনেশন হবে না। এখানে সাথে উৎপন্ন হবে হাইড্রোজেন ব্রোমাইড, এখানেও হাইড্রোজেন ব্রোমাইড, জাস্ট একটা একটা পজিশনে হবে। পার্থক্যটা হচ্ছে এই জায়গায়। কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তা এখন কথা হচ্ছে যে এটা তো গেল, এবার আসলে একটা ডিফারেন্ট টাইপের রিঅ্যাকশন আমরা একটু দেখার চেষ্টা করি। তোমরা এটা সম্পর্কে জানো যে এই যৌগটার নাম কি? এটার নাম কি? ডায়াজোনিয়াল লবণ। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। আচ্ছা, এর নাম কেন ডায়াজোনিয়াম? বিকজ নাইট্রোজেনের নাম হচ্ছে অ্যাজো, রাইট? জি স্যার। তো অ্যাজো এখানে আছে কয়টা? দুইটা না? দুইটা স্যার। দুই, তাহলে ডাই অ্যাজো। কথা হচ্ছে ডায়াজোটা হচ্ছে প্লাস, এটা হলো মাইনাস, রাইট? কার্বন যখন প্লাস হয় তখন তার নাম কি? কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম না? জি স্যার। তাহলে এখানে কোনটা প্লাস? ডায়াজোটা প্লাস, তাহলে নাম কি? ডায়াজোনিয়াম। ডায়াজোনিয়াম। সাথে একটা কি আছে? সিএল। বেনজিন আছে না? বেনজিন আছে না? বেনজিন। বেনজিন। তাহলে নাম হলো বেনজিন ডায়াজোনিয়াম। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বুঝতে পারছি?
এখন এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড একটা জিনিস আমাকে বলো যে এখানে এই যে নাইট্রোজেন সহ যে প্লাস এই অংশটা, এই পুরো অংশটাকে আমি একটা ইলেকট্রোফাইল চিন্তা করতে পারি না? পুরো অংশটা একটা ইলেকট্রোফাইল। আচ্ছা, এখন এটাকে যদি আমি হচ্ছে ফেনলের সাথে বিক্রিয়া করি, তাহলে ফেনলের তো হলো অর্থপেরা নির্দেশী। তাহলে এই ইলেকট্রোফাইলটা একবার অর্থতে বসার কথা, আরেকবার কোথায় বসার কথা? প্যারা। তার মানে আমি দুইটা প্রোডাক্ট পাবো এতক্ষণ যা যা দেখলাম আমরা সেই অনুযায়ী। তাহলে একবার এই জায়গায় ইলেকট্রোফাইলটা বসবে, আমি ইলেকট্রোফাইলটাকে কথার কথা ধরে নিলাম, কথার কথা ই। তাহলে এখানে একটা ইলেকট্রোফাইল বসবে, আর আরেকবার কোথায় বসবে? প্যারা অবস্থানে, তাই না? হ্যালো, জি স্যার। কথা হচ্ছে এই জি, ইলেকট্রোফাইলটা কি ছোট না আকারে অনেক বড়? অনেক বড়। কারণ এখানে একটা বেনজিন আছে, 6টা কার্বন, একটা নাইট্রোজেন, দুটো নাইট্রোজেন একসাথে আছে, তাই না? আচ্ছা, তিনটি রেইজড হ্যান্ড, হোয়াই? তাহলে আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। জি স্যার, ভুলে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো এই ইলেকট্রোফাইলটা যখন এই জায়গায় বসতে আসবে, এত বড় একটা গ্রুপ এই জায়গায় বসতে গেলে হাইড্রোক্সিল গ্রুপের সাথে তার একটা স্টেরিক ফ্যাক্টর কাজ করবে না? কথা কি বুঝতে পারতেছো তোমরা? হ্যালো, জি স্যার। জি স্যার। এত বড় একটা গ্রুপ কি অর্থ অবস্থানে বসতে সুবিধা হবে না প্যারাতে বসতে সুবিধা হবে? প্যারাতে বসলে সুবিধা হবে। কারণ প্যারা থেকে দেখো হাইড্রোক্সিল গ্রুপ আর এই যে এটার অবস্থান কিন্তু অনেক দূরে দূরে, তার মানে অর্থ প্রোডাক্টটা হয় না। তাহলে কোন প্রোডাক্টটাই শুধু হবে? প্যারা প্রোডাক্ট হবে। তাহলে দেখতে কেমন হয় প্যারা প্রোডাক্ট আমি আঁকি, আঁকানোর পরে তোমরা নিজেরাই বুঝে যাবা। N2, বুঝতে পারছো? তাহলে প্যারা অবস্থানে যে হাইড্রোজেন ছিল সেই হাইড্রোজেন আর এই ক্লোরিন মিলে বানাবে হাইড্রোজেন ক্লোরাইড, আর উৎপন্ন হলো এই যৌগটা, রাইট? আচ্ছা, এখানে নাইট্রোজেনটাকে আমি একটু ভিন্নভাবে দেখাতে চাই। নাইট্রোজেনটাকে দেখাতে চাই এইভাবে, নাইট্রোজেন নাইট্রোজেন ডাবল বন্ড, এই যে এইভাবে। বুঝতে পারছো? এই যৌগটার নাম হচ্ছে অ্যাজোডাই। যেখানে এটা অ্যাজো আছে, অ্যাজো বিশিষ্ট ডাই। তোমরা যখন তোমাদের ডাই নিয়ে পড়াশোনা করবে তখন তুমি অ্যাজো ডাই নিয়ে পড়াশোনা করবা। ডাইয়ের ক্লাসিফিকেশন যখন পড়বা তখন অ্যাজো ডাই নিয়ে পড়াশোনা করবা। তো অ্যাজো ডাইয়ের কিন্তু নিষিদ্ধ, অ্যাজো ডাই নিষিদ্ধ, এর পিছনে একটা রিজন আছে, যেটা হচ্ছে পরিবেশের জন্য খুবই 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 ক্ষতিকর। তাই এখন কথা হচ্ছে যে অ্যাজো ডাই যখন তোমরা অর্গানিক কেমিস্ট্রি ল্যাব করবা, যেমন লাস্ট ইয়ার অর্গানিক কেমিস্ট্রি ল্যাবে একটা স্টুডেন্ট ছিল, সে খুব ইন্টারেস্টেড ছিল এই অ্যাজো ডাই নিয়ে। সে বলছিল, স্যার এটা কি আমাদের কেমিস্ট্রি ল্যাবে বানানো সম্ভব কিনা? আমি বলছি হ্যাঁ, এটা অবশ্যই কেমিস্ট্রি ল্যাবে বানানো সম্ভব এবং আমরা এটা বানাবো, এরকম একটা এক্সপেরিমেন্ট আমরা করবো। সো দেন সে আমাকে আস্ক করছে যে স্যার আমরা তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ি, সো আলটিমেটলি আমাদের ডাই নিয়ে পড়াশোনা করতে হয়, পিগমেন্ট নিয়ে পড়াশোনা করতে হয়। সো আমরা যদি ডাই ল্যাবে সিনথেসিস করতে পারি, তাহলে আমরা তো ডাই দিয়ে কি করে ডাইং করে সেটা তো আমরা নিজের চোখেও দেখতে পারি, এন্ড ডাইং করে তো তোমাদেরকে ডাইং ল্যাবে দেখাবি। কিন্তু কথা হলো যে তুমি ডাইকে সিনথেসিস করছো নিজে নিজে, দ্যাট ইজ ভেরি ভেরি এক্সাইটিং, যে আমি নিজে একটা ডাই বানাচ্ছি, বানায় দেন হচ্ছে ডাইটা আমি কাজ করতে পারছি। সো এখন ধরো ইন ফিউচারে যখন তোমরা এই ডাইং এর একটা কোর্স আছে মনে হয়, কাইন্ড অফ পুরোটাই হচ্ছে এরকম অর্গানিক কেমিস্ট্রি বেসিস। তো দেখবা এই জন্য হচ্ছে শুধু তোমাদের অর্গানিক কেমিস্ট্রিটা ভালো মতো পড়তে হবে। তো এখানে যে একটা ডাই বানাচ্ছি আমরা, এই ডাইটা প্রডিউস করছি, সো দ্যাট ইজ আমার ফেনল লাগছে। কেন ফেনল পড়ছো অ্যাজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ার? রিজন হয়তো বা তোমরা ধরতে পারতেছো যে তোমার কেন ফেনল পড়া লাগছে। কি বলছো, বুঝছো? কেন বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড পড়া লাগছে? সো ডায়াজোনিয়াম ক্লোরাইড আসে কোথা থেকে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আসে হচ্ছে অ্যানিলিন থেকে, তাই না?
তো অ্যানিলিনও কিন্তু অর্থোপেরা নির্দেশিত। তুমি যদি এই জায়গায় OH এর পরিবর্তে NH2 দিতা, OH এর পরিবর্তে NH2, তাহলে সিমিলারলি বিক্রিয়া করতে জাস্ট OH এর জায়গায় NH2 হতো। তো ওইটাও এক ধরনের ডাই। বাট এই ডাইগুলোর মধ্যে সবচেয়ে বেশি জরুরি ব্যাপার হচ্ছে যে ডাইগুলো কালারফুল হয়, এবং ওই স্টুডেন্টটা কিন্তু ডাইটা বানানোর পরে সে কিন্তু ওই ডাইটাকে হচ্ছে ইয়ে করে দেখছে, কি বলে, ফেব্রিকে ডাইং করে দেখছে। ঠিক আছে, তো যখন তোমরা লেপ করবে তখন হোপফুলি তোমাদেরকে দেখাবো কি করে হচ্ছে যে ডাইটা বানাতে হয়, এবং বানানোর পরে চাইলে ডাইটা দিয়ে ডাইং করা যায় কিনা, বা কিভাবে এটাকে ডাইং করতে হবে, এটার বেসিক প্রসেস গুলো হয়তো আমি তোমাদেরকে এক্সপ্লেইন করতে পারবো। সো আলটিমেটলি পড়তেছো, পড়ার পরে যদি এটার অ্যাপ্লিকেশন না দেখলা, কিভাবে কাজ করে জিনিসটা না বুঝলে, তাহলে তো কাজ হবে না, তাই না? ওকে, সো আই থিঙ্ক তোমরা এই ডাইটা কেন কালারফুল হয়, ডাই তো কালারফুল হয় তাই না? ডাই কালারফুল হয় না? কেন কালারফুল হয় এর পেছনে একটা রিজন আছে। রিজনটা হচ্ছে, আমি যদি বেনজিনের এই ডাবল বন্ডের সিস্টেমটা কিভাবে দেখাই, দেন একটা নাইট্রোজেন, নাইট্রোজেন নাইট্রোজেন ডাবল বন্ড, দেন এটাই তো আমাদের অ্যাজোডের স্ট্রাকচার ছিল তাই না? হয় NH2 না হয় OH। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, তাহলে এই যৌগটা কেন কালারফুল হয়? কালারফুল হওয়ার পেছনে একটা কারণ আছে। কারণটা হচ্ছে যে এখানে একটা গ্রুপ আছে, দেখো এই যে নাইট্রোজেন নাইট্রোজেন ডাবল বন্ড, এটাকে বলে অক্সোক্রোম, সরি এটার নাম হচ্ছে ক্রোমোফোর না অক্সোক্রোম। ক্রোমোফোর হচ্ছে এমন সব গ্রুপ যে গ্রুপগুলোর জন্য কোনো একটা যৌগ কালারফুল হয়। এইগুলা থাকলেই যৌগটা কালারফুল। এর পেছনে কারণ কি? ক্রোমোফোর থাকলে কি হয়, ক্রোমোফোর যেটা করে সে এক্সটেন্ডেড কনজুগেশনের জন্য দায়ী। এক্সটেন্ডেড কনজুগেশন, আচ্ছা এটা না বলি, আমি বলি যে এক্সটেন্ডেড কনজুগেশন না বলে তোমাদেরকে আমি বুঝাতে পারি যে এই গ্রুপটা বেসিক্যালি এক্সটেন্ডেড রেজোনেন্সের জন্য দায়ী। আসল কথা হচ্ছে দেখো, এই যে এখানে একটা যৌগ আমি দেখালাম, এই যৌগটাতে আমি যদি একটা কাজ করি, যৌগটা তিনটা ভাগে ভাগ করা যায়। তিনটা ভাগে বলতে ধরো এখানে একটা বেনজিন, এই যে একটা বেনজিন, মাঝখানে একটা নাইট্রোজেন, আর এই পাশে কি ফেনল অথবা NH2, রাইট? তাই না? তো এখন এই বেনজিনের ইলেকট্রনগুলোর ভিতরে তো রেজোনেন্স হয় না? হয় স্যার। এটা এখানে যায়, এটা এখানে, সেটা এখানে যায়, এখানে রেজোনেন্স হচ্ছে, ধরো কথার কথা দুইটা আলাদা আলাদা রিং এর ভিতরে আলাদা আলাদা রেজোনেন্স হচ্ছে। বাট এই নাইট্রোজেনটা যখন তাদের মাঝখানে জোড়া লাগলো, জোড়া লাগার পরে দেখো কি হলো। আমি অর্থোপেরা নির্দেশী পড়াইতে যে তোমাদেরকে কি বলছিলাম যে কনজুগেট ডাবল বন্ড থাকলে পরে সেটাকে অর্থোপেরা নির্দেশী হয়। কনজুগেট ডাবল বন্ড মানে ডাবল বন্ড সিঙ্গেল বন্ডের ডাবল বন্ড। এই যে কনজুগেট দেখো একটা ডাবল বন্ড, তারপর এটা সিঙ্গেল বন্ড, দেন আবার ডাবল বন্ড। কি বলছো বুঝছো? হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড থাকলে সেটাকে আমরা কনজুগেট ডাবল বন্ড মানে অনুবন্ধী দ্বিবন্ধন। তাহলে এখন এই বেনজিন এর ভিতরে দেখো ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড, এরকম একটা অনুবন্ধী ডাবল বন্ড বা অনুবন্ধী দ্বিবন্ধন আছে এই জায়গায়। সিমিলারলি এই রিংটার ভিতরে একটা অনুবন্ধী দ্বিবন্ধন আছে। কিন্তু মাঝখানে নাইট্রোজেনটা থাকার কারণে দেখো একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। ডাবল বন্ড সিঙ্গেল বন্ড ডাবল বন্ড,
সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড। তার মানে এই যে এই জায়গায় একটা বিশাল বড় এরকম একটা কনজুগেশন হলো না, কনজুগেট ডাবল বন্ডের একটা চেইনের মতো হলো। তার মানে আগে ইলেকট্রনটা শুধুমাত্র একটা রিং এর ভিতরে ঘুরে বেড়াইতো, এটা এটার মধ্যে ঘুরে বেড়াইতো, বাট নাইট্রোজেন আসার কারণে এটা এখন কি করছে, এই যে এখান থেকে ঘুরে এখানে যাচ্ছে, এখান থেকে এখানে আসতেছে, অথবা এখান থেকে ঘুরে এখানে যাচ্ছে, এখানে আসতেছে। সেই যে কন্টিনিউয়াস মুভমেন্ট, দিস ইজ এ কন্টিনিউয়াস রেজোনেন্স বা কন্টিনিউয়াস প্রসেস। এই কন্টিনিউয়াস প্রসেসে ইলেকট্রনটা কিন্তু আগে একটা রিং এর মুভমেন্ট করতে, বাট এরকম একটা গ্রুপ থাকার কারণে তাদের মাঝখানে দুইটা আলাদা রিং এর ইলেকট্রন এখন একজন আরেকজনের মধ্যে মুভমেন্ট করতে পারে। দিস ইজ কল্ড এক্সটেনশন অফ ইলেকট্রনের রেজোনেন্স। ঠিক আছে, সো দ্যাট ইজ দিস ইজ কল্ড এক্সটেন্ডেড রেজোনেন্স। আর এই যে কনজুগেট ডাবল বন্ডের এক্সটেন্ডেড রেজোনেন্সটাকে বলা হচ্ছে কনজুগেশন বা এক্সটেন্ডেড কনজুগেশন। তো এই এক্সটেন্ডেড কনজুগেশনটা হওয়ার কারণে যেটা হয়, ইলেকট্রন যখন এরকম করে মুভ করে তখন ইলেকট্রনের একটা নির্দিষ্ট পরিমাণ এনার্জি সে রিলিজ করে। এই এনার্জিটা রিলিজ করে কি আকারে, সে লাইট আকারে রিলিজ করে। তো সেই লাইটটার যে ওয়েভলেংথ, একটা নির্দিষ্ট ওয়েভলেংথ থাকে, নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য থাকে, এটা দৃশ্যমান আলোর যে তরঙ্গদৈর্ঘ্যের সাথে মিলবে সেটার পরিপূরক বর্ণ হচ্ছে এই যৌগটার কালার হবে। স্যার তাহলে স্যার কালারফুল হওয়ার জন্য এন ডাবল বন্ড এন এটাই দায়ী হইলো না? অবভিয়াসলি, দ্যাট ইজ তো বললাম যে ক্রোমোফোর নামক গ্রুপটা থাকার কারণে আসলে এটা কালারফুল হচ্ছে। এই ধরনের গ্রুপ থাকলে এটা কালারফুল। এরকম আরো গ্রুপ আছে যেমন নাইট্রো বা ধরো নাইট্রোজেন ডাবল বন্ড সায়ানাইড, এরকম আরো কিছু ক্রোমোফোরিক গ্রুপ আছে। ঠিক আছে, তো এই ক্রোমোফোরিক গ্রুপগুলো থাকার কারণেই আসলে আমাদের এই যৌগগুলো কালারফুল হয়। তো যতই যৌগ কালারফুল দেখবো, অর্গানিক যৌগ যেগুলো আছে সেগুলো সবগুলোর মধ্যে হচ্ছে ক্রোমোফোর আছে। ঠিক আছে, তো ক্রোমোফোরের আরো কিছু এক্সাম্পল হচ্ছে যেমন সেটা হতে পারে ধরো যে কার্বনাইল গ্রুপ হতে পারে, হ্যাঁ, অথবা কার্বক্সিল গ্রুপও হইতে পারে ক্রোমোফোর কোন কোন স্ট্রাকচারে, কার্বনাইল গ্রুপ বা কার্বক্সিল গ্রুপ। ঠিক আছে, সো ইট ডিপেন্ডস, হ্যাঁ, এটা স্ট্রাকচার টু স্ট্রাকচার ভ্যারি করে এই জিনিসগুলো। হ্যাঁ, তো তার উপরে ভিত্তি করে বিভিন্ন ধরনের ক্রোমোফোর হয়। তো ক্রোমোফোর গুলার এক্সাম্পল যদি পরীক্ষা আসে, কখনো ধরো তোমাদেরকে যখন আমি ইয়ে পড়াবো, অ্যামিন পড়াবো, অ্যামিনে গিয়ে কিন্তু আমি এই জিনিস পড়াবো না যে এই বিক্রিয়াটাকে বলে কাপলিং বিক্রিয়া। বিক্রিয়াটা কি বলে? কাপলিং বিক্রিয়া। কাপলিং মানে হচ্ছে যুগল বা যুগলায়ন বিক্রিয়া, বাংলা যেটাকে তোমরা পড়ে আসছো। যুগলায়ন বিক্রিয়া বলতে বুঝে কি, যে দুইটা ভিন্ন ভিন্ন স্ট্রাকচার বা দুইটা ভিন্ন ভিন্ন রিং একসাথে যুগল হলো, কাপল হলো, জোড়া লাগলো, দ্যাট ইজ দিস ইজ কল্ড কাপলিং বিক্রিয়া, রাইট? আমি কিন্তু পরের কাপলিং বিক্রিয়া পড়াবো না, বাট যখন তোমরা ল্যাব করবা, ল্যাবে যখন আসবা হোপফুলি, তো তখন হচ্ছে আমি তোমাদেরকে আবার হচ্ছে এই কি বলে এই কাপলিং বিক্রিয়াটা হয়তো ল্যাবে তখন দেখবে, এবং তখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে অ্যাকচুয়ালি কিভাবে ব্যাপারটা ঘটছে, এবং ঘটার পরে যেটা একটা নির্দিষ্ট কালার দিচ্ছে। এবং কালারটা কিন্তু ডিপেন্ড করে কার উপরে জানো? এই যে এখানে যে OH এবং NH2 দুইটা আছে না, এখানে কিন্তু শুধুমাত্র OH এবং NH2 থাকবে তা না, NH2 না থেকে ধরো নাইট্রোজেনের দুইটা হাইড্রোজেনকে যদি দুইটা মিথাইল গ্রুপ প্রতিস্থাপন করে, সেটাও হইতে পারে এখানে গ্রুপটা। হ্যাঁ, তো এই যে এরা যারা আছে এদেরকে বলে অক্সোক্রোম, মানে অক্সিলিয়ারি ক্রোম। তারা থাকলে বা না থাকলে যৌগের কালার হবে নাকি হবে না সেটা তাদের উপরে ডিপেন্ড করে না। কালার হবে নাকি হবে না ডিপেন্ড করে কমপ্লিটলি ক্রোমোফোরের উপরে। ঠিক আছে, তো ক্রোমোফোর থাকলেই কালার হবে, বাট এরা থাকলে যেটা হবে, এরা হচ্ছে ক্রোমোফোরের কালারটাকে ইন্টেন্সিফাই করতে পারে, হয় কালারের ইন্টেন্সিটি বাড়াবে অথবা কালারের ইন্টেন্সিটি কমাবে। ঠিক আছে, সো অথবা কালার ধরো একটা ডিফারেন্ট ডিফারেন্ট শেডের কালার আছে, কোন একটা কালার হলো তার একটা ডিফারেন্ট শেড থাকতে পারে। ঠিক আছে, তো OH থাকলে বা NH2 থাকলে যে কালারটা হবে, ধরো NH2 জায়গায় যদি এই জিনিসটা থাকে, তাহলে হয়তো বা কালারের শেড চেঞ্জ হয়ে যাবে, ডিফারেন্ট টাইপের একটা তুমি কালার দেখতে পাবা। তো দ্যাট ইজ ওয়াই এরা আসলে কালার উৎপন্ন করার জন্য দেয় না, বাট কালারের ইন্টেন্সিটিকে বাড়াইতে বা কমাইতে দেয়। তার মানে তারা হচ্ছে কালারটাকে ইন্টেন্সিটি বাড়াইতে বা কমাতে হেল্প করে, সাহায্য করে দেয়। তাদেরকে বলে অক্সিলিয়ারি ক্রোম, শর্টকাটে বলে অক্সোক্রোম। ঠিক আছে, তো আপনাদেরকে এই জিনিসটা আবারও আদিব হোসেন চিশতি স্যার পড়াবে যখন ডাই কালার পিগমেন্ট একটা চ্যাপ্টার আছে আপনাদের, ওই চ্যাপ্টারে পড়ালে পরে আবারও পড়াবে, আবারও জানবেন। সো আমি আর হচ্ছে এই জিনিসটা আমার যে টপিক, আমার টপিক হচ্ছে কি বলে ওই কাপলিং বিক্রিয়া, অ্যারোমেটিক অ্যামিন যখন পড়াবো তখন আমি এই জিনিসটা পড়াবো না আপনাদেরকে, এই জিনিসটা আপনাদের তখন নিজে নিজে দেখে নিতে হবে।
নাও কাম টু দ্য পয়েন্ট, আমরা হচ্ছে ফিনলের কিছু বিশেষ বিক্রিয়া দেখব। বিশেষ বিশেষ বিক্রিয়াগুলো কি? তো বিশেষ বিক্রিয়াগুলোর মধ্যে একটা বিক্রিয়া হচ্ছে কোপ বিক্রিয়া। ঠিক আছে, কোপ বিক্রিয়ার নাম শুনছেন? ইন্টারমিডিয়েটে পড়ছেন? জি স্যার। জি স্যার, শুনছি দেখি স্যার। তো কারো কোনো আইডিয়া আছে কিনা কোপ বিক্রিয়া কি হয়? ভুলে গেছি স্যার। আর এটা মনে হয় গত বছর ফাইনাল পরীক্ষা আসছিল। হ্যাঁ, তো এই বিক্রিয়াটা বেসিক্যালি যে জন্য ব্যবহার করা হয় এটা হচ্ছে অ্যাসপিরিন প্রস্তুতির জন্য ব্যবহার করা হয়। অ্যাসপিরিন, যেটা কিনা আমরা পেইন কিলার হিসেবে খেয়ে থাকি, অ্যাসপিরিন বা ডিসপ্রিন। তো এই অ্যাসপিরিন প্রোডাকশনের জন্য হচ্ছে এই কোপ বিক্রিয়া ব্যবহার করা হয়ে থাকে ইউজুয়ালি। তো এখন কথা হলো যে এই অ্যাসপিরিন এটা কোত্থেকে হয়? ফার্স্ট অফ অল ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড বানায়, স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন বানায়। তো এখন আগে স্যালিসাইলিক অ্যাসিড কি করে হয় ফেনল থেকে সেটা আমরা দেখার চেষ্টা করি। মানে এটার অ্যাপ্লিকেশন হচ্ছে এই অ্যাসপিরিন বানানো, কোপ বিক্রিয়ার অ্যাপ্লিকেশন। তো ফার্স্ট অফ অল যেটা হয়, আমি কিন্তু আপনাদেরকে শুরুতেই বলছি যে ফেনলের ম্যাক্সিমাম বিক্রিয়াতে ফেনল কিন্তু ফেনল আকারে বিক্রিয়া করে, সে সোডিয়াম ফিনেট আকারে বিক্রিয়া করে। কেন? সোডিয়াম ফিনেট আকারে সে বেশি সুস্থিত। এটা আমি আপনাদেরকে রেজোনেন্স চিত্রের মাধ্যমে দেখাইছি। তাহলে শুরুতেই ফেনল যেহেতু অম্লধর্মী, সে ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করবে। সোডিয়াম ফিনেট লবণ আর পানি উৎপন্ন করলো। এখন এই সোডিয়াম ফিনেটটা ফেনল যেরকম অর্থবেরা নির্দেশী, সোডিয়াম ফিনেটও সিমিলারলি অর্থবেরা নির্দেশী। ঠিক আছে, তাহলে এই সোডিয়াম ফিনেট তার সাথে বিক্রিয়া করবে কার্বন ডাই অক্সাইড। এটা এক ধরনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা কিভাবে দিবে আসলে সেটা একটু যদি বোঝার চেষ্টা করি আমরা, সেটা হচ্ছে যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা দেওয়ার জন্য যে ঘটনাটা ঘটবে, কার্বন ডাই অক্সাইডটাকে ইলেকট্রোফাইল হতে হবে। কার্বন ডাই অক্সাইড কিভাবে ইলেকট্রোফাইল হবে? কার্বন আর অক্সিজেনের যে ডাবল বন্ড আছে, এরকমই তো নাকি? এরকম না? এখন এই ডাবল বন্ডের যে কার্বন অক্সিজেন ডাবল বন্ড আছে, সমস্যা নেই, আছে, ভালো কথা। তো এই কার্বন অক্সিজেন ডাবল বন্ডে কোন একটা অক্সিজেন যদি বন্ড ইলেকট্রন নিচের দিকে টানে, তাহলে অক্সিজেন ডেল্টা মাইনাস, কার্বন ডেল্টা প্লাস। এর একজন বললো যে না ভাইয়া স্যার এটা হচ্ছে এরকম যে এই অক্সিজেন ইলেকট্রন টানে, এটা ডেল্টা মাইনাস, তাহলে এই কার্বনটা ডেল্টা প্লাস। তো আলটিমেটলি যেই ইলেকট্রন টানুক না কেন, কার্বনটা তো সবসময় প্লাস থাকতেছে নাকি? জি স্যার। তাহলে কার্বন ডাই অক্সাইডের ভেতরে কার্বনটা হলো এখানে ইলেকট্রোফাইল। তো ধরে নিলাম যে কার্বন ডাই অক্সাইডে কার্বনটা হচ্ছে ধরেন এই যে উপরের অবস্থাটি অবস্থা এরকম চলতেছে, এখন এই মুহূর্তে বিক্রিয়া হবে। তাহলে যদি এরকম মুহূর্তে বিক্রিয়া হয়, এই কার্বনটা ডেল্টা প্লাস আর এখানে যে অক্সিজেন আছে অক্সিজেন ডেল্টা মাইনাস, তাহলে এই কার্বনটা গিয়ে বেনজিনের এইটা যদি অর্থবেরা নির্দেশিত, তাহলে অর্থ এবং প্যারা অবস্থানে যুক্ত হবে নাকি? হুম, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে। এখানে একটা হাইড্রোজেন আছে, তাহলে কার্বনটা যদি এই জায়গায় জোড়া লাগে, তাহলে দেখেন এদিকে একটা ডাবল বন্ড আছে, এখন এদিকে একটা ডাবল বন্ড আছে কার্বনের। কার্বনের হাত কি 5টা হতে পারবে? না স্যার। না স্যার। কাহিনী কি ছিল? এই কার্বনটা প্লাস ছিল কেন? কারণ ধরেন এই অক্সিজেনটা ইলেকট্রনটা হাত থেকে টানতেছিল, তার মানে ব্যাপারটা এরকম ছিল, ডেল্টা মাইনাস আর এই কার্বনটা ছিল ডেল্টা প্লাস। তো প্লাস হওয়ার কারণে তো সে বেনজিনে গিয়ে আকৃষ্ট হয়েছে নাকি? জি স্যার। তো সেক্ষেত্রে এই কার্বন কি আর 5টা বন্ড রাখবে না, নাকি অক্সিজেনকে তার ইলেকট্রন দিয়ে দিব, বলবে যে বাবা তুমি ইলেকট্রন নিয়ে যাও, আমার এখন নতুন করে বন্ধন হয়ে গেছে আমার, তাহলে এই বন্ডটা সে ইলেকট্রন কার দিয়ে দিবে? অক্সিজেন দিয়ে দিবে। তার মানে ঘটনাটা দাঁড়াবে এরকম, তাহলে অক্সিজেন মাইনাস হয়ে গেল। কি বুঝছেন কাহিনী?
তো হাইড্রোজেন কি আর এখানে থাকবে বেনজিনে? কারণ বেনজিনের যে এখানে যে পাই বন্ড ছিল, পাই ইলেকট্রন ছিল ডাবল বন্ডে, এই যে এরকম ছিল, ধরেন এই ইলেকট্রনটা সে কার্বন ডাইঅক্সাইডকে দিছে, তো এই ইলেকট্রনটা যদি কার্বন ডাইঅক্সাইডকে দিয়ে দেয় এরকম করে, তাহলে আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইডকে দিয়ে দেওয়ার মানে কার্বন ডাইঅক্সাইডকে আরো ভাঙিয়ে লিখি আপনাদের সুবিধার্থে, অক্সিজেন ডাবল বন্ড কার্বন অক্সিজেন, তাহলে ধরেন ডেল্টা মাইনাস আর এটা ডেল্টা প্লাস, তাহলে এই যে এই কার্বনটা কি ইলেকট্রন দিছে ধরেন, তাহলে আলটিমেটলি দেখেন এই অবস্থা যখন আসবে, তাহলে এই ডাবল বন্ডের ইলেকট্রন যদি এই কার্বনের কাছে আসে, কিন্তু ডাবল বন্ডের ইলেকট্রন এই কার্বনের কাছে আসলে দেখেন এই যে 2 নম্বর কার্বনটা কিন্তু বন্ডে আছে, তাহলে প্লাস চার্জ হবে কার 1 নম্বর কার্বনের, তাহলে এখন 1 নম্বর কার্বনের ইলেকট্রন কি এটাকে কি এখানে থাকতে দিবে না নিজের কাছে টানবে? হুম, নিজের কাছে টানবে স্যার। তাহলে এটা আবার এদিকে একটা টান ফিল করবে, তাহলে এখন এটা যদি এদিকে চলে আসে তাহলে এই কার্বনটা প্লাস হয়ে যাবে, তখন এই যে হাইড্রোজেনের ইলেকট্রন নিয়ে নিবে যায় বেঞ্জিনের ভিতরে, এই ডিল রেজোনেন্স আপনারা আগেও দেখছেন, বাচ্চাকালে দেখছেন। তাহলে এখন আলটিমেটলি অবস্থাটা কি দাঁড়াবে? অবস্থাটা দাঁড়াবে এরকম, ও এনে ডাবল বন্ড এখানে চলে আসছে, এটা এই ডাবল বন্ডটা এখানে এই যে এটা চলে আসছে এই জায়গায়, আর এই হাইড্রোজেনের ইলেকট্রন চলে আসছে এই যে এই 2 আর 3 এর মাঝখানে, তাহলে ইলেকট্রন চলে আসবে এই জায়গায়, তাহলে এই জায়গায় থাকলো কার্বন অক্সিজেন মাইনাস ডাবল বন্ড অক্সিজেন। বুঝতে পারছি? হুম, জি স্যার। ওকে। তো এখন এই সোডিয়াম ফিনেট যে হয়েছে, সোডিয়াম ফিনেটে আসলে অক্সিজেন তো নেগেটিভ বাট সোডিয়ামটা তো পজিটিভ, তাই না? সেই সোডিয়ামটা যে এই যে এখানে বসবে, এই যে এই জায়গায় নেগেটিভের সাথে প্লাস এটা মাইনাস, তাহলে এই অক্সিজেনটা নেগেটিভ হয়েই থাকবে। আর যে প্রোটনটা এই যে এই জায়গা থেকে যে প্রোটনটা গেল হাইড্রোজেন, এটা যাবে এই জায়গায়, তাহলে পরবর্তীতে আপনি যদি এটাকে অ্যাসিড দিয়ে বিক্রিয়া করেন, তাহলে এই জায়গায় সোডিয়ামের এই সোডিয়ামটাকে একটা হাইড্রোজেনের সাথে রিপ্লেস করে দিবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের, তাহলে আপনি পাবেন OH COOH, এটার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। দেন এই স্যালিসাইলিক অ্যাসিড যেটা পাইলেন, এই স্যালিসাইলিক অ্যাসিডটা হচ্ছে ফার্দার বিক্রিয়া করবে ইথানোয়িক অ্যানহাইড্রেটের সাথে, ইথানিক অ্যানহাইড্রেটের সাথে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ইথানিক অ্যানহাইড্রেটকে আমরা এভাবে কেন লিখি? কারণ ইথানিক অ্যানহাইড্রেট মানে আসলে অ্যানহাইড্রাস শব্দের অর্থ হচ্ছে পানিবিহীন। এটা যদি একটা ইথানিক অ্যাসিড আরেকটা ইথানিক অ্যাসিড যদি আমি এইভাবে লিখি, তার মানে আমি দুইটা ইথানিক অ্যাসিডকে পাশাপাশি লিখলাম, তাই না? এখন আমি যদি এই দুইটা ইথানিক অ্যাসিডকে অ্যানহাইড্রাস করি, তার মানে এখান থেকে 1 মোল পানি সরায় ফেলাই সামহাউ। ধরেন এই যে OH আছে, এই OH আর এই OH দুইটা থেকে একটা পানি সরে গেল, তাহলে কি হবে আলটিমেটলি? একটা অক্সিজেন থেকে যাবে, কি থাকবে? একটা অক্সিজেন। কিভাবে থাকবে দেখেন, ধরেন এখান থেকে এইচ গেল OH গেল, সো আলটিমেটলি ব্যাপারটা দাঁড়ায় এরকম। এটা কি বুঝেন সবাই? হুম, মানে কাহিনী হচ্ছে আমি যখন ইথানিক অ্যাসিডকে অ্যানহাইড্রাস করলাম, পানি সরায় ফেললাম, তখন যেটা পাইলাম তার নাম হলো ইথানিক অ্যানহাইড্রেট। তো এখানে CH3CO কয়টা আছে? দুইটা। এই যে CH3CO দুইটা, আর এই মাঝখানে একটা অক্সিজেন। তো আলটিমেটলি কথা হচ্ছে, এখন আমি যদি আপনাকে বলি আপনি এই CH3CO যে এই যে এই ইথানিক অ্যানহাইড্রেট এটাকে সমান দুই ভাগে ভাগ করেন, কিভাবে ভাগ করবেন? হুম, অক্সিজেন বরাবর মাঝখানে তো কাটা যাবে না, হয় এইভাবে ভাগ করতে পারেন, এইভাবে দুই ভাগে ভাগ করা যাবে, তাই না? কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। তাহলে এখন দেখেন, যদি এই বন্ডটা ব্রেক করে, তাই এটা তো অক্সিজেনের সাথে বন্ড, কার্বন আর অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতা তো অক্সিজেনের বেশি, তাহলে অক্সিজেনটা হবে মাইনাস আর কার্বনটা হবে কি প্লাস। 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 তাহলে এবার আমার যে ফেনলের যে OH, এই অক্সিজেনটা মাইনাস, এই হাইড্রোজেনটা প্লাস, তাহলে এই প্লাসটা দিয়ে এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করেন, তো তাহলে কি পাওয়া যায়?
আর এই যে হাইড্রোজেন, এই হাইড্রোজেন আর এই অংশটা মিলে কি বানাবে দেখেন তো, CH3 সি ডাবল বন্ড OH। আর যেটা আপনি পাইছেন এই যে এই যৌগটা, দিস ওয়ান ইজ কল্ড অ্যাসপিরিন। কি বলছে বুঝছেন? জি স্যার। আচ্ছা, আমরা একটু একটা জিনিস দেখছি, দেখেন যদি আমি ফেনলে নাইট্রেশন করি, ধরেন এই যে এখানে তো নাইট্রেশন দেখাইছিলাম না, এটা তো নাইট্রাস অ্যাসিড ছিল। নাইট্রেশন, এই যে নাইট্রেশন, নাইট্রেশন করলে একটা প্রোডাক্ট পাওয়া যায় না, প্যারা নাইট্রোফেনল পাওয়া যায় না? জি স্যার। তো যদি আমি প্যারা নাইট্রোফেনলটাকে আলাদা করে ফেলি সামহাউ, তাহলে এই প্যারা নাইট্রোফেনল এখন প্যারা নাইট্রোফেনলকে যদি আমি রিডাকশন করি, বিজারণ করি, তাহলে নাইট্রো গ্রুপটা হয়ে যাবে NH2 গ্রুপ। নাইট্রো গ্রুপটা কি হবে? NH2। সিমিলারলি এটার নাম হচ্ছে এখন প্যারা এমিনোফেনল। এর সাথে আমি সিমিলারলি আবারও ইথানোয়িক অ্যানহাইড্রেটের বিক্রিয়া করাবো। ঠিক করে লিখি, °C তাপমাত্রায়। এখন ভাববেন যে আচ্ছা, তাহলে এখন মনে হয় যে ফেনলের OH থেকে আবারও সেম ঘটনা ঘটায়, যে এরকম কিছু একটা হবে, তাই না? যে উপরে OCOCH আর নিচে জাস্ট এখানে COOH থাকবে না, নিচে থাকবে NH2। এটাই কি ভাবতেছেন সবাই? প্যারাসিটামল। আরে 2 মিনিট, প্যারাসিটামল তো পরে, কমন পড়ছে স্যার, বহুতক্ষণ ধরে পড়ালেখা করতেছি, কিছুই কমন পড়ে না, সেটা কমন পড়ছে। এবার যে ঘটনাটা ঘটবে 90°তে, এই যে একটা CH3CO এখানকার একটা হাইড্রোজেনকে সরায় দিবে। কিভাবে সরাবে? ওই আগে যেভাবে ভাঙছে, ভাঙে যেভাবে সরাইছে ওইভাবে, NHCOCH3। আর এই যে যৌগটা পাইলেন, এটার নাম হচ্ছে প্যারাসিটামল। এটা হচ্ছে তার আসল নাম। এখন এই প্যারাসিটামলটাকে আপনারা কি কি নামে খান? মাপা, এক্সপা, রেনোভা, নাপা এক্সট্রা। রেনোভা, তারপরে এস প্লাস, জেরিন। জেরিন হচ্ছে জিসকা ফার্মার, নতুন আসছে। এরকম নানান নামে আপনারা এগুলো প্যারাসিটামলকে পেতেন। ডিরেক্টলি প্যারাসিটামল নামে আছে, ঠিক আছে? হ্যাঁ, এরকম বহুত প্যারাসিটামল জাতীয় ওষুধ আছে, এগুলো আমরা খাই। হ্যাঁ, মানে নিজেরা ডাক্তারি করে জ্বর আসলে একটা একটা করে খাওয়া শুরু করি। এরকম করে খাইতে খাইতে একদিন দেখবেন কিডনি নাই হয়ে গেছে। ঠিক আছে, আমরা জ্বর আসলে দাম করে একটা প্যারাসিটামল খাইয়ে ফেলি। রিমেম্বার দ্যাট, জ্বর আসলে পরে অ্যাটলিস্ট 3 দিন আপনি কোনো ধরনের কোনো ওষুধ খাবেন না। 3 দিন আপনি অবজার্ভ করবেন, অবজার্ভ করার পরে দেন হচ্ছে আপনি ওষুধ খেতে যাবেন। জ্বর আসলে ধুম করে প্যারাসিটামল খাইয়ে ফেললে হবে না, ডক্টরের পারমিশন নিতে হবে। 3 দিন পরে আপনাকে যে কোনো ধরনের ডোজ, যদি টানা 3 দিন জ্বর থেকে আপনাকে টেস্ট দিবে, ব্লাড টেস্ট দিবে অথবা অন্য যে কোনো টেস্ট দিবে, দেন সিকোয়েন্সিয়ালি ট্রিটমেন্টে যেতে হয়। আর আমরা নিজেরা এক একজন ডাক্তার, একটু মাথা ব্যথা হচ্ছে প্যারাসিটামল খাই ফেলি, হাত পা ব্যথা প্যারাসিটামল খা, পা ব্যথা প্যারাসিটামল খা। এই যে প্যারাসিটামল 2 বেলা, যাই হোক প্যারাসিটামল 2 বেলা। তাহলে এখন আপনাদেরকে যদি আমি পরীক্ষায় যদি এরকম প্রশ্ন আসে যে প্যারাসিটামল এবং অ্যাসপিরিন এই দুইটাকে যদি ফেনল থেকে বানাইতে বলে, তাহলে কিভাবে বানাবেন? শুরুতে ফেনলকে নাইট্রোফেনল বানিয়ে নেবেন, তারপর এটা রিডাকশন করে অ্যামিনোফেনল, তারপর এখান থেকে প্যারাসিটামল। আর ফেনল থেকে যদি বলে যে আপনি অ্যাসপিরিন বানান, তাহলে শুরুতে ফেনলকে কি করবেন, সোডিয়াম সাথে বিক্রিয়া করে সোডিয়াম ফিনেট বানাবেন। তারপরে এত ডিটেইলস মেকানিজম লিখতে হবে না, হ্যাঁ, এক লাইনে লিখে দিবেন জাস্ট যে সোডিয়াম ফিনেট প্লাস কার্বন ডাই অক্সাইড, এখান থেকে ডিরেক্টলি এটা হয়। এই যে HCl দিলে পরে ডিরেক্টলি যেটা পাওয়া যায়, সোডিয়াম ফিনেট, কার্বন ডাই অক্সাইড, তীর চিহ্ন দিবেন, তীর চিহ্ন দিয়ে একটা HCl দিয়ে এটা দেখা দিবেন, ঠিক আছে? তারপর ওখান থেকে এটা হলে অ্যাসপিরিন হয়ে যায়। আর এগুলো আমি যে দেখছি এগুলো ভেঙে ভেঙে দেখানোর দরকার নেই। আপনাদের মনে অ্যাসাইনমেন্ট দেওয়া শেষ হয়েছে নাকি? জি স্যার। জি স্যার। তারপরও পার্টিসিপেন্ট তো কম কেন? 110 জন না 12 জন দেখলাম সর্বোচ্চ। তো এখন
গেল এটা। তারপরে আরেকটা বিশেষ বিক্রিয়া আছে ফেনলের, সেই বিক্রিয়াটা হচ্ছে আপনার, সেটাকে আমরা বলে হলো আপনার বিক্রিয়া, কি বলে যে রাইমার টাইমেন বিক্রিয়া। হ্যাঁ, তো রাইমার টাইমেন বিক্রিয়াটা আপনার আমি একটু দেখাচ্ছি। তো রাইমার টাইমেন রিঅ্যাকশনে যেটা হয়, রাইমার টাইমেন রিঅ্যাকশনের একটা বিশেষ বিক্রিয়াটার কিছু বিশেষ বিশেষ নাম আছে, বিশেষ কারণে এই বিক্রিয়াটাকে আমরা হচ্ছে পড়ছি ক্লোরোফর্ম। এটার নাম কি? ক্লোরোফর্ম। CH3 আমি উল্টা লিখছি। ক্লোরোফর্ম মানে ক্লোরোফর্ম। এর সাথে আমরা একটা বেজ অ্যাড করব, বেজ হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড নিতে পারি অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে পারি, আমি যেটাই নেই না কেন কাজ একই। এটার বিক্রিয়া যেমন কার্বন ডাই অক্সাইড যখন বিক্রিয়া করছিল অ্যালকোহলের সাথে, তখন আমরা পেয়েছিলাম স্যালিসাইলিক অ্যাসিড, আর এই ক্ষেত্রে পাবো স্যালিসালডিহাইড। মানে যেই জায়গায় কার্বক্সিলিক অ্যাসিড থাকবে সেই জায়গায় আমরা একটা অ্যালডিহাইড গ্রুপ পাবো। ওকে, আচ্ছা। তো স্যালিসালডিহাইড যেটা আমরা পাবো, ক্ষারের উপস্থিতিতে স্যালিসালডিহাইড পাইলাম। এই বিক্রিয়ার নাম হচ্ছে তোমার রাইমার টাইমেন বিক্রিয়া। আর এখানে আলটিমেট প্রোডাক্ট কি হবে? সোডিয়াম আর ক্লোরিন মিলে বানাবে সোডিয়াম ক্লোরাইড, আর OH আর AH মিলে বানাবে পানি। বিক্রিয়া টেম্পারেচার 60 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, এটা হচ্ছে কাইন্ড অফ ফেনলের একটা বিক্রিয়া, বিশেষ বিক্রিয়া, ক্লোরোফর্মের বিক্রিয়া। ক্লোরোফর্ম ছাড়া এই ফেনলের সাথে কেউ এই ধরনের বিক্রিয়া দেয় না। রাইমার টাইমেন বিক্রিয়ার নামকরণ হয়েছে এই জন্য যে এটা রাইমার এবং টাইমেন নামে দুজন ভদ্রলোক আবিষ্কার করছে, তাদের নাম অনুসারে এটাকে রাইমার টাইমেন বিক্রিয়া বলে। ওকে, আচ্ছা। তো মোটামুটি ফেনল সম্পর্কে আমরা একটা বেসিক আইডিয়া পেয়েছি ফেনল কিভাবে কাজ করে, বাট আমরা ফেনলের শনাক্তকরণ দেখি নাই, আইডেন্টিফিকেশন টেস্ট অফ ফেনল। সংকেতের নাম নাকি? কোনটা? এটা স্যার ওই যে হ্যালো, তো আইডেন্টিফিকেশন টেস্টে বেসিক্যালি হচ্ছে স্যার একটু বলবেন স্যার? কোনটা বলবো? আমি শুনতে পাইনি, তোমার কথা কেটে কেটে আসছে। স্যার ওই যে একটু আগে সংকেতটা স্যার, বেনজিনের উপরে OH, ওই যে অর্থ অবস্থানে CHO। স্যালিসালডিহাইড। এটা ছিল স্যালিসাইলিক অ্যাসিড, এটা হলো স্যালিসালডিহাইড। আর এটা আইপিএসসি নাম যদি করি আমরা, আইপিএসসি নামকরণ অনুসারে নাম হবে, যেহেতু হাইড্রোক্সিল গ্রুপটা হচ্ছে এটা হচ্ছে এখন হাইড্রোক্সিল আর সি, মানে OH আর CH এর মধ্যে কোনটা বেশি শক্তিশালী কি বলে কার্যকরীমূলক বলো তো? এটা কিন্তু নামকরণে পড়াইছি। এটার নাম হচ্ছে হাইড্রক্সিল স্যার বেঞ্জাল CSO LDA। অ্যালডিহাইড। তাহলে এখন নামকরণটা কি হবে বলো? হাইড্রক্সিয়ালডিহাইড বেঞ্জাল। এটা নাম হচ্ছে, তাহলে এটা যদি হয় মেইন কার্যকরীমূলক, তাহলে এটা অর্থ অবস্থান না? 2 হাইড্রক্সিল বেঞ্জালডিহাইড। ওকে, 2 হাইড্রক্সি বেঞ্জালেট বলতে পারো, অথবা অর্থ ও দিয়ে অর্থ বোঝা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। নেক্সট, আইডেন্টিফিকেশন টেস্ট ফর ফেনল। একটা আইডেন্টিফিকেশন টেস্ট আমরা অলরেডি পড়ছি, সেটা আমি বলি নাই তোমাদেরকে, জাস্ট বাকি রাখছি এখনের জন্য। সেটা হচ্ছে এই যে যখন তুমি ব্রোমিন পানি দিবা ফেনলের মধ্যে, ব্রোমিন পানি দিলে পরে একই সাথে 3টা কার্বনের মধ্যে ব্রোমিন যুগ ঢুকে যাবে, অর্থ এবং প্যারা 3টা কার্বনের মধ্যে। এটা হচ্ছে একটা হোয়াইট পিপিটি উৎপন্ন করে। ঠিক আছে, এটা যদি একটা হোয়াইট পিপিটি উৎপন্ন করে, এটা হলো এক ধরনের শনাক্তকারী বিক্রিয়া ফেনলের। নাও কাম টু দ্য পয়েন্ট, যেটা আমরা ল্যাবে করব, তোমরা দেখবা যেটা, সেটা হচ্ছে যে ফেনল ফেনলের সাথে ফেরিক ক্লোরাইড সলিউশন।
বাট ফেনলটাকে আগে ডিসলভ ইট ইন ইথানল। ফেনলটাকে আগে ইথানলে ডিসলভ করে নিবা, মানে একটা টেস্ট টিউব নিলা, টেস্ট টিউবে ফেনল দিলা, দেন তার মধ্যে ইথানল অ্যাড করবা। ইথানল অ্যাড করলে, ধরো ইথানলের কালারটা দিচ্ছি ভিন্ন একটা কালার, এই যে ইথানল অ্যাড করলাম। ইথানল অ্যাড করার পরে যেটা করবা তুমি, তার মধ্যে হচ্ছে ফেরিক ক্লোরাইড সলিউশন দিবা। ফেরিক ক্লোরাইড সলিউশন দিলে তখন কালারটা হয়ে যাবে অনেকটা হচ্ছে পার্পল কালার হয়ে যাবে, ডিপ পার্পল কালার। পুরো সলিউশনের কালার হয়ে যাবে পার্পল কালার। সো পার্পল কালারের যৌগটার নাম কি? যৌগটার নাম সেরকম, যৌগটা একটা কমপ্লেক্স কম্পাউন্ড হয়। সরি, ব্যালেন্স করতে গেলে এখানে আয়রন 2টা লাগে, দেখে সামনে 2 দিতে হয়। আর এখানে 6টা ফিনেট আয়ন লাগে, এটা নেগেটিভ চার্জ, তো ফিনেট আয়ন 6টা। তো এটা নাম হলো, এখানে আয়রন আছে, আয়রনের অক্সিডেশন স্টেট +3, কারণ আয়রন আছে 2টা, এর নাম হলো ডাইফেরিক। ফিনেট আছে 6টাতে, নাম হলো ডাইফেরিক হেক্সাফিনেট। এটার একটা পার্পল কালারের প্রিসিপিটেট পড়ে, হ্যাঁ, অনেক ডিপ পার্পল কালারের একটা প্রিসিপিটেট আসে। তো এই হচ্ছে এই টেস্ট। এটার জন্য আমরা শুরুতে যেটা করি, ল্যাবরেটরিতে ফেনল নেই, ফেনল নিয়ে তার মধ্যে হচ্ছে এটাকে সামান্য একটু অ্যালকোহল দিয়ে ডিসলভ করি, ইথানল দিয়ে ডিসলভ করে তার মধ্যে ফেরিক ক্লোরাইড অ্যাড করে দিই। অ্যাড করে দিলে আলটিমেটলি এটা পার্পল কালার শো করে, সেটার নাম হচ্ছে ডাইফেরিক হেক্সাফিনেট। এখানে 6টা HCl হবে আর কি। আরেকটা টেস্ট আছে লিবারম্যান টেস্ট বা লিবারম্যান পরীক্ষা শনাক্তকরণের জন্য। তো লিবারম্যান পরীক্ষাটা অ্যাকচুয়ালি একটু কমপ্লেক্স টাইপের একটা পরীক্ষা। হ্যাঁ, তো লিবারম্যান পরীক্ষাটা একটু দেখাই যদি তোমাদেরকে। আমি যদি বলি যে ধরো ফেনল, তার সাথে যদি হচ্ছে আমি নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া করে HONO, মানে নাইট্রাস অ্যাসিড মানে তো হচ্ছে HNO2, সো এটাকে আমরা ভেঙে ভেঙে লিখে রেখেছি HONO। তো আমরা দেখছি যে এরকম হলে পরে ফেনলের অর্থ অবস্থানে নাইট্রোসো গ্রুপ যায় আর একটা প্যারা অবস্থানে যায়। তো আমরা প্যারা অবস্থানটার কথা যদি চিন্তা করি, প্যারা অবস্থানে গেলে আলটিমেটলি এখানে পানি উৎপন্ন হবে। তো তখন এই প্যারা নাইট্রোসো ফেনল যেটা হলো, সেটার সাথে এই যে প্যারা নাইট্রোসো ফেনল, তার সাথে আরেকটা ফেনল বিক্রিয়া করবে। তো ফেনলের এই যে 4 নাম্বার কার্বন বা প্যারা পজিশনে যে হাইড্রোজেন, সেটা আর নাইট্রোসো গ্রুপটা প্লাস, তাদের মধ্যে একটা রিঅ্যাকশন হবে, হয়ে এখান থেকে নাইট্রোজেনটা কার্বনের সাথে, বেনজিনের কার্বনের সাথে ডাবল বন্ড করবে, এটা কুইনন টাইপের স্ট্রাকচারে চলে যাবে। এটাকে আমরা বলি ইন্ডোফেনল। এটা রেড কালারের হয়ে থাকে। তো এখানে ইন্ডোফেনলে দেখো এই OH-টা, এইটা হাইড্রোজেনটা প্লাস, OH-টা হচ্ছে মাইনাস, এটা তো অ্যাসিডিক। এখন এটাকে যদি হচ্ছে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, তার মানে ইন্ডোফেনল যেটা, এর সাথে এখন যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন করাই, তাহলে সোডিয়ামটা প্লাস, OH-টা মাইনাস, এখানে H-টা প্লাস, O মাইনাস, তাহলে আলটিমেটলি প্লাস মাইনাস এক্সচেঞ্জ করো, তাহলে সোডিয়াম প্লাস O, নাইট্রোজেন ডাবল বন্ড বেনজিন, সরি, এরকম একটা ফরমেশনে যাবে। এটাকে বলা হয় সোডিয়াম সল্ট অফ ইন্ডোফেনল। কেন সোডিয়াম সল্ট বলে, আই থিংক তোমরা অ্যান্সার বুঝতে পারছো। সোডিয়াম সল্ট অফ ইন্ডোফেনল, এটা ব্লু কালারের হয়। এই হচ্ছে মোটামুটি ফেনল সম্পর্কে পড়াশোনা। তো আমাদের অ্যালকোহল এবং ফেনল চ্যাপ্টার ক্লোজড। আমরা নেক্সট দিন হচ্ছে স্টার্ট করবো হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন। সো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো।
হ্যালো। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ফেনল থেকে যখন আমি স্যালিসাইলেট অ্যাসিডটা তৈরি করলাম, তখন আমি ফেনলের সাথে প্রথমে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিয়ে সোডিয়াম ফিনেট তৈরি করব, দেন কার্বন ডাই অক্সাইড অ্যাড করে ওটা সোডিয়াম স্যালিসাইলেট তৈরি করার পরে তো হাইড্রোক্লোরিক অ্যাড করার পরে ওই স্যালিসাইলেট, এই তিনটা প্রসেসে বিক্রিয়াটা দিলেই হবে। হ্যাঁ, তিনটা প্রসেস। মাঝখানে যে আমি এগুলো দেখাইছি না তোমাদের বোঝার স্বার্থে, মাঝখানে এগুলো দিতে হবে না, মানে এই যে এটা দিতে হবে না, এটা না দিলেও হবে, এই অংশটা না দেখাইলেও হবে। আর কার কোনো প্রশ্ন? স্যার অ্যাসপিরিন তৈরির ওইখানে একটু তুলে নেই। তোলো নাই? তুমি কি এখনই তোলে পরে ভিডিও দেখো না? রানিং অবস্থায় স্যার। এটাই ভালো, রানিং অবস্থা তুলে ফেলে পরে আর ভিডিও দেখে বাইর করে পেরে নেয়। আর যারা চিন্তা করে যে না আমি ভিডিও দেখে দেখে বাইর করব, আমি তোমাদেরকে যদি এখন একটা ইন্টারোগেট করি, আমি 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 এটা 100% শিওর, যারা ধরো যদি 50 জন যদি এই ক্লাসে চিন্তা করছে যে ভিডিও দেখে পরে লেকচার তুলবো বা বুঝবো, এই 50 জনের গত যতগুলো ভিডিও পাইছো, কয়টা ভিডিও দেখছো হিসাব করে দেখা যাবে 10% ভিডিও দেখো নাই। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি কি ঠিক বলছি? জি স্যার। এবং যারা এই কাজটা করছো তারাই স্বীকার করো না যে স্যার জি স্যার আসলে সত্যি কথাটা আপনি যেটা বলছেন। স্যার এটা আমার ক্ষেত্রে রাইট। সো এগুলো আমরা বুঝি যে ভিডিও দিলে যে আসলে লাভ কতটুকু হবে, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এগুলো আমরা জানি, আমরা স্টুডেন্ট ছিলাম তো আমরা বুঝি। স্যার একটা স্যার ব্রোমিনের ক্ষেত্রে বলছিলেন স্যার সাথে H2 ছিল আর একটা CS2 ছিল, কোনটা বলছিলেন দ্রুত বিক্রিয়া? যখন পোলার সলভেন্টের উপস্থিত হবে তখন ফাস্ট রিঅ্যাকশন হবে, একই সাথে তিনটা পজিশনে ব্রোমিনেশন হয়ে যাবে। আর যখন হচ্ছে নন পোলার সলভেন্ট হবে তখন উইক রিঅ্যাকশন হবে, তাই একবার অর্থতে একবার প্যারাতে। আর যখন আপনি পোলার সলভেন্ট দিবেন তখন অর্থ প্যারা সবগুলাতে একসাথে ব্রোমিন ঢুকে যাবে। আর কার কোনো প্রশ্ন? হ্যালো, আর কার কোনো প্রশ্ন নাই? তাহলে আমরা ক্লাস মনে শেষ করতে পারি, কারণ আমাদের ক্লাস টাইমও মোটামুটি শেষ, তোমাদের পরে আবার একটা ক্লাস আছে নাকি?